গ্রাম থেকে সোজাসুজি দেখা যায় যে আম গাছটা, আর এই আম গাছের আম খুব সুস্বাদু। আগের দিন রাত্রিরে বেশ ঝড় হয়েছে, আর ওই ঝড়ে ওই আম গাছ থেকে বেশ কিছু আম মাটিতে পড়েছে। 12 বছরের মেয়েটা ওই আমগুলো কুড়োনোর জন্য আম গাছ তলায় গেছে, এক মনে নিচু হয়ে আমগুলো কুড়োচ্ছে। হঠাৎ তার সামনে একটা বাঘ এসে হাজির। মেয়েটা কিন্তু এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানে না, সে এক মনে আম কুড়োতে ব্যস্ত। বাঘটা এক পাশ থেকে লাফিয়ে পড়লো মেয়েটার গায়ে এবং তার টুটি কামড়ে ধরে মেরে টেনে নিয়ে চলে গেল। থাকের লোমহর্ষক ভয়ঙ্কর মানুষ খেকো বাঘিনীর এটাই প্রথম শিকার। এরপরে বাঘিনীটা ওই এলাকায় উপদ্রব শুরু করে দিল। ওখানে তখন জঙ্গলে কাঠ কাটার কাজ চলছে। বাঘিনীটার ভয় কোনো শ্রমিকরাই ওই অঞ্চলে কাঠ কাটতে যেতে সাহস করলেন না। ফলে ঠিকাদারের খুব সমস্যা হয়ে গেল। তিনি ওই অঞ্চলের তহসিলদারকে ব্যাপারটা জানান। ডোনাল্ড স্টুয়ার্টের কাছ থেকে এই পুরো ব্যাপারটার খবর পেলেন জিম কর্বেট। তিনি তখন নৈনিতালে কান্দার নরখাদক বাঘটিকে তিনি মেরে কিছুদিনের জন্য বিশ্রাম নিচ্ছিলেন নৈনিতালে তার বাংলোয়। এই খবরটা পাওয়ার পর জিম কর্বেট তাঁর সঙ্গে লোকজনকে নিয়ে, যাদের তিনি নিয়ে যান, তাদের সঙ্গে নিয়ে থাক গ্রামের উদ্দেশ্যে যাবেন বলে স্থির করলেন। তখন মোটামুটি 1938 সাল। কারণ এদিকে বারবার ওই যারা গাছ কাটার ঠিকাদার তারা তাকে অনুরোধ করছে, কারণ তিনি যদি গিয়ে বাঘটাকে না মেরে দেন তাহলে পরে তারা মজুর সংগ্রহ করতে পারবে না, কেউই ভয়ে কাঠ কাটতে যাবে না। যার জন্য ঠিকাদারদের চুক্তি বানচাল হয়ে যাবে। কিন্তু জিম কর্বেট ঠিক ওদের স্বার্থ রক্ষার জন্য যাননি। স্থানীয় মানুষরাও বারবার অনুরোধ করছে যে স্যার আসুন, স্যার আসুন, নাহলে আমাদের প্রাণে মেরে ফেলছে বাঘটা। তাদের অনুরোধ রক্ষার জন্য কিন্তু আসলে জিম কর্বেট থাক গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তিনি যখন সমস্ত জোগাড় জান্তি করছেন লোকজন নিয়ে এবার বেরোবেন, ঠিক সেই সময় আবার তার কাছে খবর এলো যে সেন নামে একটা গ্রাম আছে লাধিয়া উপত্যকায়। সেই সেন গ্রামের মোড়লের মাকে, বৃদ্ধ মাকে বাঘে খেয়েছে। এই বৃদ্ধ মহিলা কিন্তু মারা পড়েছে তার নিজেরই একদম কুঁড়ে ঘরের সামনে। কীভাবে ঘটনাটা হলো সেটা তোমাদের বলছি। এই বৃদ্ধা ঘাস কাটতে পেরেছিল দিনের বেলা, একদম নিজের বাড়ির থেকে সামনে একটা উঁচু ঝোপের পাড় ছিল, 50 গজ সোজা চলে গেছিল। ওইখান থেকে ঝোপ কাটতে কাটতে আসছে, মানে ঘাস কাটতে কাটতে আসছে, ঝোপে ঘাসের ঝোপ আর কি, ঘাস কাটতে কাটতে আসছে। আস্তে আস্তে নিজের বাড়ির থেকে, নিজের কুড়ে ঘরের থেকে যখন মাত্র কয়েক গজ দূরে, বাঘটা ঠিক তার উপরে একটা মাঠ মতো ছিল, সেখানে উপরে বসেছিল। হঠাৎ করে ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ওই মহিলা মাত্র একবার চিৎকার করার সুযোগ পেল। বাঘটা তার টুটি কেটে মহিলাকে নিয়ে এক লাফে 12 ফুট উঁচু খাড়া পাড়ে লাফিয়ে উঠে তাকে নিয়ে জঙ্গলে ঢুকে যায়। কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর ব্যাপার বলতো। এই পুরো ঘটনাটা একটা বছর 20 ছেলে লক্ষ্য করেছিল। সে তখন উঁচু জমিতে চাষ করছিল, কিন্তু ভয় সে একদম এগোতে পারেনি, কাউকে ডাকতেও পারেনি। ঠিক ওই সেই যে 12 বছরের মেয়েটাকে যে বাঘে মেরেছিল, ঠিক সেরকম ঘটনা। ওই মেয়েটাকে যে মেরেছিল সেখানেও কিন্তু অনেকে দেখেছিল, কেউ সাহস করে এগোয়নি। এখানেও ঠিক তাই। এরপর এই ছেলেটির অনুরোধে 2 দিন পরে পাটোয়ারি ওই গ্রামে পৌঁছয় এবং সঙ্গে প্রায় 80 জন মতন লোক ছিল। তারা জঙ্গলে তল্লাশি করে ওই স্ত্রীলোকটির জামা কাপড় এবং হাড়গোড় কিছু ওখানে পেয়েছিল। এই সেন গ্রামের মোড়লের মায়ের মারা পড়ার খবরটা শোনার পর আলমোড়া, গাড়োয়াল আর কুমায়ুন এই 3টে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে জিম কর্বেট এবং তাঁরই এক বন্ধু শিকারী ইভারসন পরামর্শ করতে গেছিল। ইভারসনের একটা অন্য জায়গায় একটা কেসের মীমাংসা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেখানে যাওয়া স্থগিত রেখে জিম কর্বেটের সঙ্গে আগে সেন গ্রামে যাওয়া স্থির করলেন। ইভারসন একজন বড় শিকারী, পাকা শিকারী। ইনি জিম কর্বেটের বন্ধু এবং অনেক সময় এনার সঙ্গে শিকার করতেন। জিম কর্বেট আর ইভারসন কিছুটা রাস্তা ট্রেনে এসে, টনকপুর পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে তারা হাঁটা শুরু করলেন। দুর্গম খাড়াই উতরাই পেরিয়ে 10 দিন বাদে তারা সেই গ্রাম, মানে সেই সেন নামক গ্রাম, যে গ্রামের মোড়লের মাকে বাঘে ধরেছিল, সেই গ্রামের ঠিক 200 গজ দূরে একটা মাঠে এসে পৌঁছলেন এবং সেখানে তাঁবু ফেললেন। এরপর ইভারসন গ্রামের মোড়লের সঙ্গে এবং গ্রামের লোকজনের সঙ্গে আলোচনা করতে গেল যে
বাঘটার সম্বন্ধে জানার জন্য। আর জিম করবেট বেরোলেন বাঘের পায়ের ছাপের অনুসন্ধান। জিম করবেট ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরে যে বালি রয়েছে সেখানে কিন্তু বাঘিনীটার খাবার ছাপ দেখতে পেলেন। তিনি দেখলেন বাঘিনীটা বারবার নদী পেরিয়ে ওই পারে গেছে, বারবার গ্রামে ফিরে এসেছে। আবার এদিকে গ্রামের লোকও কিন্তু তাকে বলল যে গ্রামের সর্দারের মাকে মারার পর থেকে বাঘিনীটা বারবার গ্রামে এসেছে, বারবার গ্রামে এসেছে। যার জন্য সবাই খুব ভয়, খুব আতঙ্কে আছে। অনেক তথ্য সংগ্রহ করার পর করবেট সাহেব এটা বুঝতে পারলেন যে বাঘিনীটা ছিল আকারে মাঝারি মাপে, খুব বড় না, আর বয়সে যুবতী, বৃদ্ধ নয়, যে দাঁত পড়ে গেছে, খেতে পারে না তা না। তিনি বুঝতে পারলেন না যে এত কম বয়সী একটা বাঘিনী কী করে মানুষ খেতে হয়। তবে তিনি এটা বুঝলেন যে আগের বছর যখন তিনি চুকার মানুষ খেকো বাঘটাকে গুলি করেছিলেন সেই সময় এই বাঘিনীটা কিন্তু ওই বাঘটার সঙ্গেই ছিল। এবার ওই চুকার মানুষ খেকো বাঘটা মানুষ শিকার করে আনতো, বাঘিনীটা তার ভাগ পেত। এইভাবেই কিন্তু নরমাংসের প্রতি, মানুষের মাংসের প্রতি বাঘিনীটার আগ্রহ জন্মায় এবং অটোমেটিক সে মানুষ খেকো হয়ে যায়। জিম করবেট 4টি মোষ আনিয়ে নিয়েছিলেন টোপ হিসেবে এবং সেদিনকেই সন্ধ্যাবেলা 4টে মোষকে গ্রামের 4টে ভিন্ন জায়গায় বেঁধে রেখেছিলেন জঙ্গলের ধারে। সেদিনকে রাত্রিরে গ্রামের যে চষা মাঠটা আছে সেদিনকে 3টে পরিবার তাদের গরু মোষকে চড়াতে দিয়ে নিজেরা ঘুমোচ্ছিল। কিন্তু বারবার বাঘিনীটা কিন্তু ফিরে এসেছে আর ঘুমন্ত মানুষগুলোকে লক্ষ্য করেছে। এই ঘুমন্ত মানুষগুলোর কপাল ভালো যে প্রত্যেকবারই কিন্তু গরু মোষগুলো আগেই বাঘিনীটাকে দেখতে পেয়েছে এবং ডেকে ডেকে তাদেরকে জাগিয়ে দিয়েছে। বাঘিনীটা কটকি নদী পেরিয়ে চলে গেছে। যাবার সময় এই সাহেবের, শিকারী সাহেবের বাঁধা মোষগুলোর পাশ দিয়ে গেছে, কিন্তু তাদের স্পর্শ করেনি। এইসব দেখে দেখে ওই গ্রামের লোকেরা বলল যে সাহেব বেকার মোষ বাঁধছে, এরকম মোষ অনেকেই মেরেছে, কারোর মোষ বাঘিনীটা খায় না। তার কারণ জঙ্গলের মধ্যে প্রচুর ছাড়া মোষ আছে, ও তো ইচ্ছা করলে যে কোনো মোষ বেছে নিয়ে খেতে পারে, ও আপনার বাঁধা মোষ খাবে কেন? তবুও সাহেব মোষ কিন্তু বাঁধা বন্ধ করল। এরপরে পরপর দুরাত বাঘিনীটা ওই মোষগুলোর খুব কাছ দিয়ে গেছে, কিন্তু একটা মোষকেও মারা তো দূরের কথা, স্পর্শও করেনি। এরপর পরের দিন সকালে যখন জিম করবেট, ইভারসন এরা সব ব্রেকফাস্ট করছিলেন, প্রাতরাশ করছিলেন, তখন থাক গ্রামের মোড়লের ভাই এসে দলবল সঙ্গে নিয়ে এসে খবর দিল যে সাহেব ওদের গ্রামের একটা লোককে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না। লোকটা দুপুরবেলা বেরিয়েছিল, ওর গরু মোষগুলোকে চড়তে দিয়েছিল গ্রামের সীমানায়, তার বউকে বলে গিয়েছিল যে আমি একটু বাদেই আসছি, গরু মোষগুলো যাতে গ্রামের বাইরে চলে না যায়, গ্রামের সীমানা পেরিয়ে না যায়, তাই আমি তাদেরকে দেখতে যাচ্ছি। উমা, সারাদিন কেটে গেল, সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, রাতও কেটে গেল, লোকটা ফিরল না। তখন সবারই সন্দেহ হলো যে লোকটা বাঘের হাতেই মারা পড়ছে। এখানে শুনে জিম করবেট আর ইভারসন বেরিয়ে পড়লেন ওই থাক গ্রামের উদ্দেশ্যে। এবার সকাল 10টার মধ্যে জিম করবেট এবং ইভারসন ওই থাক গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। অনেকটা রাস্তা, মোটামুটি 2 মাইল। এই 2 মাইল রাস্তা বা খাড়া চড়াই বেয়ে উঠতে হবে। অনেক কষ্ট করে ঘিমিয়ে নিয়ে তারা ওই গ্রামের সামনে একটা সমতল ঝোপে ভরা জমির ওপর পৌঁছলেন। সেখান থেকে তারা শুনতে পেলেন যে ওই গ্রামে যে লোকটি মারা গেছে তার স্ত্রী কান্নাকাটি করছে। তারা তাড়াতাড়ি করে সেই স্ত্রী লোকটির কাছে গেলেন। এদিকে গ্রামের কিছু লোক বলল যে সকালবেলা তারা পাহাড়ের ওপর থেকে নিচের দিকে একটা সাদা কিছু দেখেছে, সাদা কাপড় জাতীয় কিছু দেখেছে। এরপর তাদেরকে সঙ্গে নিয়ে ইভারসন এবং জিম করবেট দুজনে ওই সাদা কাপড়টা কি দেখতে পেলেন। তারা ওখানে গিয়ে দেখলেন যে সাদা কাপড়টা হলো ওই লোকটার পরনের ধুতি, পাশে তার টুপিটাও পড়েছিল। কিন্তু যেখানে বাঘ লোকটিকে ধরেছিল সেখানে ধস্তাধস্তির চিহ্ন আছে, কিন্তু রক্ত নেই। এর মানে এটাই যে বাঘটা লোকটার যেখানে কামড়ে ধরেছিল দাঁত দিয়ে, সে সেখান থেকে দাঁত সরায়নি। আর একটা নিয়ম কি, বাঘে যদি কাউকে কামড়ে ধরে, বাঘের তো প্রচন্ড শক্তি, মানে 2.5 ইঞ্চি লম্বা ছেদন দাঁত, ওই দাঁত যখন তারা পুরোটা ঢুকিয়ে দেয়, যতক্ষণ না তারা টেনে বার করছে সেখান থেকে কোনো রক্ত পড়বে না। ওইভাবে বাঘটা কোনো রকম না ছেড়ে তাকে টেনে নিয়ে চলে গেছে।
তারপর বেশ খানিকটা গিয়ে একটা ঝোপের ওখানে অনেক রক্ত পড়ে থাকতে দেখা গেল। যেহেতু রক্তের কোনো দাগ ছিল না, জিম করবেট এবং ইভারসন অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে টেনে নিয়ে যাওয়ার দাগ অনুসরণ করে ওই পর্যন্ত এসেছিলেন। এখানে এসে তারা দেখলেন, যেটা বুঝলেন, যে লোকটাকে এখানে বাঘটা মেরে ফেলেছে। মেরে ফেলে এখানেই তাকে ফেলে রেখে চলে গেছে। সেটা হয়তো ওই গরু মোষগুলো, লোকটার সঙ্গে যে গরু মোষগুলো ছিল, তারা বাঘটাকে তাড়া করে এসে তাড়িয়ে দিয়েছে, সেই জন্য বিরক্ত হয়ে চলে গেছে, এমন হতে পারে। পরে এসে আবার বাঘটা লোকটাকে তুলে নিয়ে গেছে। কিন্তু যখন লোকটাকে তুলে নিয়ে গেছে তখন কিন্তু তারপর থেকে কোথাও আর এক ফোঁটাও রক্তের দাগ তারা দেখতে পেলেন না। ফলে তাদের জায়গাটা অনুসরণ করে যাওয়াও খুব মুশকিল হলো। ওই রক্তের দাগ না পাওয়ার কারণ হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছিল, তো তখন লোকটার গায়ের থেকে বা গলার থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছিল। এবারে জিম করবেট এবং ইভারসন মিলে একটা প্ল্যান করলেন। তারা ঠিক করলেন যে ওই বাঘটা লোকটাকে কোথায় টেনে নিয়ে গেছে সে তো অতটা বোঝা যাচ্ছে না, কারণ রক্তের কোনো দাগ নেই। তবু অনেক কষ্ট করেই অনুসরণ করে সেই জায়গাটা খুঁজে বার করতে হবে এবং লোকটাকে যেখানে বাঘটা নামিয়েছে বা খেয়েছে সেই মড়ির ওপর থেকেই বাঘটাকে গুলি করতে হবে। তারা প্ল্যান করলেন কিভাবে, যে তিনজনা লাইন করে যাবেন। প্রথমে বন্দুক নিয়ে জিম করবেট থাকবেন, তারপরে তেওয়ারি বলে যে একটা লোক ছিল ও থাকবে, ওর হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না, যার জন্য ওকে মাঝখানে রাখবে। আর বন্দুক নিয়ে ইভারসন থাকবেন পেছন, তার কাজ হবে পেছন থেকে আক্রমণ আটকানো, কারণ সব সময় বাঘেরা আক্রমণ করে পেছন থেকে, চুপিসারে পেছন থেকে, যার জন্য পেছনের দিকটা খুব পায়। এবার তিনজনে এভাবে দেখতে দেখতে যাবেন। কোনো রকম বাঘের কোনো সামান্য একটু ডোরাকাটা দাগ দেখা গেলেও যে আগে দেখবেন সে গুলি চালাবেন। এইভাবে তারা তিনজনে যেতে লাগবেন। জিম করবেট, ইভারসন এবং তেওয়ারি এভাবে সারা 2 ঘন্টা বাঘটাকে অনুসরণ করে গেছে। বাঘটার তো সেরকম কোনো চিহ্নই রেখে যায়নি, ফলে অনুসরণ করতে খুব কষ্ট হয়েছে। কিভাবে অনুসরণ করলেন? কোথাও একটা হয়তো পাতা উল্টে গেছে, কোথাও একটু ঘাস দুমড়ে আছে, এই বসে বসে এই সমস্ত দেখে দেখে একটু একটু করে তারা গেছেন এবং যেতে যেতে একটা পাহাড়ের ঢালে গিয়ে পৌঁছলেন। ওই ঢালটার উপরে একটা উপত্যকা, সেই উপত্যকাটাতে কিছুদিন আগে চুকার মানুষকে বাঘকে গুলি করে মেরেছিলেন জিম করবেট সাহেব আর ইভারসন যে জায়গাটায় দাঁড়িয়েছিলেন তার ঠিক পরেই ছিল একটা বড় সাইজের পাথর। জিম করবেটের ধারণা বাঘিনীটা ওই পাথরটার ওই পারে অথবা তার ঝুঁকে পড়া অংশের নিচের দিকে কোথাও আত্মগোপন করে চুপচাপ বসে আছে। জিম করবেট এবং ইভারসন দুজনেই ছিলেন পাতলা রবার সোলের জুতো পরে, আর তেওয়ারি খালি পায়ে ছিল, যার জন্যে তারা কোনো রকম কোনো শব্দ না করে ওই পাথরটার কাছে পৌঁছে গেলেন। সেখানে এসে সঙ্গী দুজনকে, অর্থাৎ ওই ইভারসনকে আর তেওয়ারিকে চারিদিকটা মানে কঠোর দৃষ্টি রাখতে বলবেন, যাতে কোথাও এতটুকু নড়াচড়ার আভাস পেলেই সেটা তারা বুঝতে পারে। এবার জিম করবেট 1 ইঞ্চি করে অতি সামান্য করে করে পাথরটার উপর দিয়ে এগোতে লাগলেন। আর যত এগোচ্ছেন সামনে একটা যে প্রশস্ত জমি আছে, উপত্যকা আছে, সেইটা তিনি দেখতে পাচ্ছেন। তাঁর কিন্তু মনে বদ্ধমূল ধারণা যে বাঘিনীটা ওই পাথরটার নিচে কোথাও আছে। তিনি এগোচ্ছেন, আর মোটামুটি 1 থেকে 1.5 ফুট মতন গেলেই পুরো জমিটা তিনি দেখতে পাবেন। এমন সময় হঠাৎ তার বাঁদিকে কিছু একটা খসখস করে নড়াচড়া তিনি বুঝতে পারলেন। আর একটা ডাঁটার গাছ ছিল, সেটা তরক করে লাফিয়ে প্লাস স্প্রিংয়ের মতো। তারপরেই দেখলেন একটু দূরে একটা ঝোপ একটু নড়ে উঠলো, আর সেখানে একটা গাছের উপর একটা বাঁদর ডেকে উঠল। তার মানে বাঘটা ওখান থেকে সরে পড়ল। লোকটাকে খাওয়ার পর বাঘটা বেশ ভালো একটা জায়গা বেঁচেছিল একটা ঘুম দেওয়ার জন্য। ভাত ঘুম নয়, মানে মানুষ ঘুম দেওয়ার জন্য। কিন্তু করবেটরা ওখানে এসে পড়ায় তার ঘুমের ব্যাঘাত হলো। ও করেছে কি, বাঘিনীটা করেছে কি, জিম করবেট যখন পাথরের ওপর একটু একটু করে উঠছেন, ওর মাথাটা একটু দেখতে পেয়ে গেছিল। তখনই ও পাশের ব্ল্যাকবেরি ঝোপের মধ্যে সরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। ও যদি একটু খোলা জায়গা থাকতো তাহলে করবেট অনায়াসে গুলি করতে পারতেন। এরপর তারা ওই মড়িটাকে খুঁজতে লাগলেন।
খুঁজতে খুঁজতে তারা একটা বড় ঢিপির কাছে মরিটাকে পেলেন। কিন্তু সেই মানুষটার যা অবস্থা সে আর ভাষায় বর্ণনা করার মতন নয়। ছিন্ন ভিন্ন দেহ। কয়েক ঘন্টা আগেও ছিল একটা জলজান্ত মানুষ, সে এখন ছিন্ন ভিন্ন। বাঘেদের নিয়ম হলো, যদি কোনো মরির থেকে সে গুলি খায়, মরিতে খাওয়ার সময় গুলি খায়, তাহলে সচরাচর সে কিছুতেই আর ওই মরিতে ফিরে আসে না। আর যদিও বা ফিরে আসে, সে আসে রাতের অন্ধকারে ছায়ার মধ্যে। আর আসার সময় তীক্ষ্ণ দৃষ্টিতে আশপাশের ডালকে সে ভালো করে পর্যবেক্ষণ করে। শিকারী যতই চুপচাপ নিস্তব্ধ নিস্পন্দ হয়ে নিশ্চল হয়ে বসে থাকুক না কেন, তাদের চোখকে ফাঁকি দিতে পারবে না। আর যতই শিকারীরা ব্যর্থ হয় তাকে গুলি করতে, ততই সেই বাঘ বা বাঘিনী আরও সাংঘাতিক, আরও ভয়ানক, আরও ধূর্ত হয়ে ওঠে। তা ভাবলেন কি, যে বাঘটা যতই চুপিসারে যাক না কেন, ওই গাছের ওপর যে বাঁদরটা রয়েছে ওর চোখকে ফাঁকি দিতে পারবে না। যেই সে নড়াচড়া করবে ওই ঝোঁকটার মধ্যে থেকে কোনো দিকেই যেতে যাবে, সঙ্গে সঙ্গে বাঁদরটা ডেকে উঠবে। তাই তারা ওই ঝোঁকটার পাশে দুজনের দিকে পিঠ ঠেকিয়ে বসলেন, যাতে যে কোনো দিক থেকেই আক্রমণ আসুক না কেন তারা সামাল দিতে পারে, কেউ না কেউ দেখতে পারে। এরপর তারা ধূমপান করলেন। তারপর ঠিক করলেন কি, যে ওইখানে মাচা বাঁধতে হবে। কিন্তু মাচা বাঁধতে গেলে তো দড়ির দরকার। এবার তারা যদি সরঞ্জাম আনতে যান, বাঘটা কী করবে, ওই মরিটাকে নিয়ে অনেক দূর চলে যাবে, তারা কোনো হদিশ পাওয়া যাবে না। ওই জন্য ইবরসনকে আর তেওয়ারিকে পাঠিয়ে দিয়ে জিম করবেট ওইখানেই ছোট্ট একটা গাছের উপর চড়ে বসলেন। তিনি যে গাছটায় উঠে বসলেন, ওই গাছটা মাটির থেকে ঠিক 4 ফুট উঁচু, দিয়ে দুটো ডাল এরকম দুদিকে ভাগ হয়ে গেছে। আর তিনি ওই দুটো ডালের সংযোগস্থলে বসলেন, আর একটা ডালে পিঠ ঠেকিয়ে। যারা আধ ঘন্টা হয়ে গেছে, বাঘটার দিক থেকে কোনো সারা শব্দ নেই। বাঘটা যদি মরিটা খেতে আসে, তাহলে তিনি তাকে দেখতে পাবেন। ওই খোলা জায়গাটা দিয়ে আসতে হবে, তিনি সাথে সাথে গুলি চালাবেন। আবার যদি তাকে আক্রমণ করতে আসে, তাহলেও তিনি সেটা অনেক আগেই দেখতে পেয়ে তাকে গুলি চালাতে পারবেন। এমন একটা পজিশনে বসে আছেন। দেখ বাঘের কোনো দেখা নেই। হঠাৎ আধ ঘন্টা মতো পরে তার বাঁ দিকে একটা পাথর একটুখানি নড়াচড়ার আওয়াজ হল। তিনি পরিষ্কার বুঝতে পারলেন বাঘিনীটা ওই পাথরটার উপর পা দিয়েছিল। কিন্তু পাথরটা আলগা পাথর, একটু নড়ে যেতে বাঘিনীটা তাড়াতাড়ি পা সরিয়ে নিয়েছে, পাথরটা আবার আগের জায়গায় ফিরে গেছে। এরপর আর কোনো আওয়াজ নেই। তিনি ওই ভারী রাইফেলটা তাক করে বসে আছেন। প্রচণ্ড ওজন লাগছে তার, খুব কষ্ট হচ্ছে। এরও প্রায় আধ ঘন্টা পরে ঝোপের মধ্যে থেকে মট করে ডাল ভাঙার আওয়াজ তিনি পেলেন।